দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের ব্যবসা বাণিজ্য বিষয়ক নিয়মিত আলোচনা অনুষ্ঠান বিজনেস টাইমস। আজ আমাদের আলোচনার বিষয় 2026-27 বাজেট ও আশা আকাঙ্ক্ষা। এই আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর সাদাত হোসেন সিদ্দিকী, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। জনাব সাদাত হোসেন সিদ্দিকী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আর এই আলোচনায় এগিয়ে নিতে আমি আপনাদের সঙ্গে থাকবো সুলতান মাহমুদ। ফিরছি আলোচনায়, তার আগে জানিয়ে রাখছি যে 2026-27 অর্থ বছরের বাজেট ঘোষণা করবার পর থেকে নানান পর্যায় থেকে নানান সমালোচনা এসছে। কেউ ইতিবাচক, কেউ নেতিবাচক, কেউ তীব্র কটাক্ষ করে এই বাজেটের সমালোচনা করেছেন, আবার ভূয়সী প্রশংসাও করেছেন অনেকে। তবে ব্যবসায়ী এবং প্রান্তিক জনগোষ্ঠীর পর্যায় থেকে এবারের বাজেট নিয়ে তেমন নেতিবাচক কোনো আলোচনা শোনা যায়নি। এবং আমরা দেখলাম যে বলা হচ্ছে যে স্বয়ং প্রধানমন্ত্রী পর্যন্ত বলেছেন যে এবারের বাজেটের পর বাজারে কোনো পণ্যের দাম বাড়েনি। এটি কতখানি বাস্তবতার সাথে মিল আছে সেই বিষয়টি একটু জানতে চাই, যেটিকে বলা হচ্ছে যে সাধারণ জনগণের, যেমন অর্থমন্ত্রী বলেছেন যে সবার জন্য বাজেট দিয়েছেন, কোনো একটি গোষ্ঠী, শ্রেণী, পেশার মানুষের জন্য নয়। উনি বলছেন সবার জন্য বাজেট দিয়েছেন। আসলে কি বাজেটটি সবার জন্য হয়েছে? জি, ধন্যবাদ। দেখুন, বাজেট যখনই ঘোষণা করা হয় না কেন, আসলে এটা সকলের জন্য। এখন সকলকে কিভাবে প্রভাবিত করলো সেই জায়গাটা ভিন্ন। এখন স্বাভাবিক দৃষ্টিকোণ থেকেই সরকারের একটা লক্ষ্য থাকে, রাজনৈতিক সরকারের লক্ষ্য থাকে বাজেটটা যেন সমাজে কল্যাণ তৈরি করতে পারে, উৎপাদন বাড়াতে পারে, এমপ্লয়মেন্ট জেনারেশন করতে পারে, সেই জায়গা থেকে বাজেট প্রণয়ন করা হয়। এবং বাজেটটা দেখেন, প্রত্যাশা এবং প্রাপ্তি, আজকে যে বিষয়টা নিয়ে কথা বললেন, যে প্রত্যাশা যদি বলেন, সেই ক্ষেত্রে আমার ব্যক্তিগত অনুধাবন হচ্ছে যে বাজেটে চেষ্টা করা হয়েছে, কিন্তু প্রত্যাশাটুকুর সাথে অনেকাংশেই মিল আছে। কিন্তু অধিকাংশ যে সমালোচনা এসেছে সেটা হচ্ছে যে আসলে বাস্তবতার নিরিখে এই বাজেট বাস্তবায়ন যোগ্য কিনা, সেই জায়গাটাই কিন্তু একটা বড় প্রশ্ন থেকে যায়। ডক্টর সাদাত হোসেন সিদ্দিকী, আমি একটু বলতে চাই যে এই নির্বাচিত সরকার আসবার পর মানুষের ভিতরে প্রত্যাশার জায়গাটা ছিল বিশাল, এবং সেই বিশাল প্রত্যাশা এবং সমালোচকরা যেটি বলছেন যে বাজেট একটি বিশাল বাজেট দেওয়া হয়েছে, তো বিশাল প্রত্যাশার বিশাল বাজেট, এই দুটি সম্মিলন কি ঘটেছে? এই জায়গাটায় অনেক ধরনের কথা এসেছে। যেরকম এই কথাটাও এসেছে যে বাংলাদেশের যে পরিমাণ জিডিপির পরিমাণ, সেই অনুযায়ী যদি বাজেটটাকে দেখেন তখন বাজেটটাকে কিন্তু বড় বাজেট মনে হবে না। কিন্তু বাজেটটাকে বড় বাজেট কখন মনে হয়, যে আমি ব্যয়ের দিক যখন তাকাচ্ছি আর আয়ের দিকটা যখন অনেক ছোট মনে হয়, ঘাটতির দিকটা অনেক বড় মনে হয়, সেই জায়গা থেকে মনে হচ্ছে যে বিশাল বাজেট। কিন্তু আমরা যদি দক্ষিণ এশিয়ার এভারেজ ট্যাক্স জিডিপি রেশিও কালেকশন করতে পারতাম, সংগ্রহ করতে পারতাম, তাহলে তো মনে হতো যে এর দ্বিগুণ বাজেট দেওয়া সম্ভব হতো। অতএব সেই দৃষ্টিকোণ থেকে একটা সমালোচনা, অতএব সেই সমালোচনাগুলোকে পজিটিভলি যদি সরকার নেন, তাহলে এই জায়গাটায় সরকার কি কাজ করতে পারেন, সেটা হচ্ছে রেভিনিউ জেনারেশন, যেটা তার প্রাপ্য, কিন্তু সেই প্রাপ্যটুকু এই রাষ্ট্র থেকে আদায় করতে পারছেন না সরকার। যে কারণে বিভিন্ন ধরনের সরকার, বিগত সরকার সবাই কিন্তু এক ধরনের ব্যর্থ এই জায়গায়। সেই ব্যর্থতার আড়ালে আসলে কি রাজনৈতিক অর্থনীতি, সেটা আসলে দেখার বিষয়। এবং সেই জায়গাটা থেকে বর্তমান সরকার সরে গিয়ে কতটুকু প্রসারণ ঘটাতে পারে, আমি প্রসারণ অর্থে যে অনেক কিছুই আওতাভুক্ত নয়, সেটাকে কিভাবে আওতাভুক্ত করা যায় যাতে রেভিনিউর একটা বড় ধরনের গতি সঞ্চার হয়, তখন টার্গেটের অনুযায়ী যদি কাজ করতে পারে তখন অনেক কিছুই সম্ভব হবে। আপনি বলছেন রাজস্ব আয়ের আওতা সম্প্রসারণ, বা যে জনগোষ্ঠী রাজস্ব দিতে পারে কিন্তু দিচ্ছে না, তাদেরকে এই সম্পৃক্ত করা। জি, এবং সেই সাথে হচ্ছে দেখেন অনেক অর্থনৈতিক প্রতিষ্ঠান, আপনি যদি ইকোনমিক এস্টাবলিশমেন্ট সার্ভেতে দেখেন, সেখানে এক
কোটির উপরে ইকোনমিক এস্টাবলিশমেন্ট সার্ভে, কিন্তু কয়েক লক্ষ মাত্র হচ্ছে যে তারা এই ট্যাক্স ভ্যাট এই সবের সঙ্গে জড়িত। সেই জায়গা থেকে আসলে সরকারের সুযোগ রয়েছে। আমরা জিডিপি $500 বিলিয়ন ক্রস করেছে, অতএব দেখেন সেই জায়গায় আপনি তো এটা সরকারের এই তথ্য এবং উপাত্ত, অতএব সেই উপাত্তে বিশ্বাস করলে ট্যাক্স জিডিপি রেশিও বাড়ানোর সুযোগ রয়েছে। অতএব সুযোগটা কোথায়? সরকারকে সেই জন্য যে সংস্কার করা দরকার, এনবিআরকে যেভাবে ট্যাক্স অথরিটিকে সাজানো দরকার, সেই জায়গায় যদি মনোযোগ দেয়, কারণ আমরা কিন্তু অনেকাংশে নির্ভর করছে সংস্কারটা আসলে কিভাবে করছে, নতুনত্ব কিভাবে জন্ম দিচ্ছে, যাতে নতুন ভাবে বেশি রেভিনিউ জেনারেশন হবে। অতএব সরকারের কর্মদক্ষতার উপর আগামী বছর এই সময় আসলে মূল্যায়ন হবে। সরকার রাষ্ট্রের সাথে জনগণের প্রত্যাশা অনুযায়ী যে বাজেট দিয়েছিল, সেই জনগণের প্রত্যাশা এবং প্রাপ্তি কতটুকু হলো। জনাব সিদ্দিকী, একটি বিষয় আমরা হামেশা কাগজে দেখতে পাই যে 18 কোটি মানুষের দেশে কোটি লোকের বা কোটি গ্রাহকের কোটি টাকা আছে, এরকম কোটি গ্রাহক আছে, কিন্তু আমরা কোটি ট্যাক্স পেয়ার কেন পাচ্ছি না? না, সেই জায়গাটাই তো বললাম যে ভীষণভাবে সংস্কারের দরকার। সরকার কিন্তু শুধু আপনি দেখেন বিগত সরকারের আওয়ামী লীগের একটা বড় সমালোচনা ছিল কিন্তু উপাত্ত যেগুলা সেগুলা নিয়ে এক ধরনের কথা, আরেকটা হচ্ছে উপাত্ত সংগ্রহের ক্ষেত্রে অনেক ধরনের ঘাটতি। তাহলে সেই ঘাটতির জায়গাটা আপনি কিভাবে পূরণ করতে পারেন? যদি মনে করেন আপনার ইকোনমিক এস্টাবলিশমেন্ট সার্ভে আছে, তার সাথে টার্নওভার ও প্রান্তিকদেরকে আপনি সুযোগ দেন, কিন্তু যার কাছ থেকে প্রাপ্য তাকে আপনি সেন্সাসের মধ্যে নিয়ে আসেন, তাহলে আপনার তার কাছে পৌঁছতে বেশি সময় লাগবে না। একইভাবে আপনি হাউস হোল্ড সার্ভে করেন, সেই জায়গা থেকে আপনি জানেন গরিব মানুষ কত, ধনী মানুষ কত, তাহলে আপনার ধনী মানুষের আয়ের সরকারের উপাত্ত এবং তথ্য কিন্তু হাউস হোল্ড ইনকাম এক্সপেন্ডিচার সার্ভে। অতএব সেই সার্ভে থেকে আপনি ধনী মানুষের সংখ্যা দিব্যি রিপোর্টে রিপোর্টিং করছেন, কিন্তু সেটা আবার ট্যাক্সের উপাত্তের সাথে মিলছে না। অতএব সেই জায়গাটাই গড়মিলটা সমাধান করতে লাগবে বা সমাধানের পথ খুঁজতে লাগবে। ধন্যবাদ জনাব সিদ্দিকী। আমরা আরো বক্তব্য শুনবো আপনার, কিন্তু নেব একটি বিজ্ঞাপন বিরতি। প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরবো কিছুক্ষণের মধ্যে, আমাদের সঙ্গেই থাকুন। বিজ্ঞাপন বিরতির পর ফিরছি আবার আমাদের নির্ধারিত আলোচনা। আজকে আমাদের আলোচনার বিষয় 2026-27 বাজেট ও আশা আকাঙ্ক্ষা। আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে আলোচক হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সাদাত হোসেন সিদ্দিকী। জনাব সিদ্দিকী, আপনি বলছিলেন যে আশা আকাঙ্ক্ষার যে বিষয়টি, আপনি বলছিলেন যে যে পরিমাণ রাজস্ব আদায় বা লক্ষ্যমাত্রা, আমরা এখান থেকে একটু যদি এই যে আশা আকাঙ্ক্ষার জায়গাটা, মানুষের দীর্ঘদিনের যে প্রত্যাশা বা অপেক্ষা, যে নির্বাচিত, বিশেষ করে একটি রাজনৈতিক সরকারের বিদায় হয়েছে, অন্তর্বর্তীকালীন একটি সরকার এসছে, এরপর সবাই অপেক্ষায় ছিল রাজনৈতিক সরকার এলে মনে হয় জনগণের আশা সব পূর্ণ হয়ে যাবে। তো সেই জায়গাটাতে আমাদের যে মৌলিক অধিকার, যেটি এখন স্বাস্থ্য, শিক্ষা এবং মৌলিক অধিকারের বাইরে যেটি সরকার কাজ করতে চাচ্ছে, যে নিম্ন আয়ের জনগোষ্ঠীর বা বিভিন্ন শ্রেণী পেশা আমরা যাদেরকে ভাগ করেছি, যেটিকে বলা হয় সামাজিক নিরাপত্তা বেষ্টনী, এই জায়গাগুলোতে মানুষের আশা কেমন ছিল এবং তার প্রতিফলন, যে প্রস্তাবিত বাজেট যেটা দেওয়া হয়েছে, তাতে কতটা তার প্রতিফলন দেখতে পাচ্ছেন? জি, ধন্যবাদ। এই জায়গাটায় আমি মনে করি যে অনেকটাই কৃতিত্ব পাওয়ার অধিকার রাখে বর্তমান সরকার। আমি এক সেন্সে বললাম কেন, কারণ হচ্ছে যদিও আমাদের আশা অনুযায়ী এবং প্রত্যাশার অনুযায়ী বন্টনটা ওইরকম না, কিন্তু তার দিকে ধাবিত হচ্ছে। ফর এক্সাম্পল, আমরা স্বাস্থ্য এবং শিক্ষা যেরকম বলে থাকি যে অর্থনীতিতে আমরা যখন প্রবৃদ্ধির তথ্যগুলা, থিওরিগুলা পড়াই, তখন সর্বশেষ আসে যে এন্ডোজিনাস গ্রোথ থিওরি। মানে হচ্ছে সাধারণভাবে যদি বলা হয়, তাহলে সেটা হচ্ছে একটা দেশ যদি স্বাস্থ্য এবং শিক্ষাকে উৎপাদন অপেক্ষকের, অর্থাৎ আমি উৎপাদনের একটা ফাংশনের মধ্যে বিবেচনা করি, তাহলে সেটা দীর্ঘমেয়াদে গিয়ে আমাকে
প্রবৃদ্ধি সহায়ক ভূমিকা রাখে। যেমন বাংলাদেশের মধ্যম আয়ের দেশ হিসাবে ফাঁদে পড়ার একটা কথা বলা হয়, এই কথাটার মূলত কারণ হচ্ছে দেখবেন আমরা স্কিলসের উপর গুরুত্ব দেই নাই, এডুকেশনের যে কোয়ালিটি এডুকেশন তার উপর গুরুত্ব দেই নাই, কোয়ান্টিটি বাড়িয়েছি, বিশ্ববিদ্যালয় অসংখ্য বিশ্ববিদ্যালয় করেছি, কিন্তু বিষয়টা হচ্ছে কোয়ালিটির দিকে নজর দেওয়া হয় না, কর্মমুখী শিক্ষা সেটি আমরা এক্স্যাক্টলি। অতএব সেই দৃষ্টিকোণ থেকে আমি বলবো বাজেটে যখন যে পরিমাণ আগে জিডিপির ছিল তার থেকে যখন বৃদ্ধির দিকে যায়, স্বাস্থ্য খাতে যখন দেখি 1%-এর নিচে থাকে, এখন উপরের দিকে যাচ্ছে, তখন এটা এই সরকারকে বলতে হয় যে স্বাস্থ্য এবং শিক্ষাকে প্রাধিকারের যে জায়গাটা সেটা প্রতিষ্ঠিত করার পথে। কিন্তু আপনি যদি সার্বিকভাবে দেখেন পৃথিবীতে যে সকল দেশ গরিব ছিল তারা ধনী হয়েছে, হিস্টোরিক্যালি 200 ইয়ার্সের তথ্য উপাত্ত দিয়ে বিশ্লেষণ করেন, তখন দেখবেন এডুকেশনটাকে একটা, যেমন জাপানের ক্ষেত্রে মেইজি রেস্টোরেশনের কথা বলা হয়, কেন বলা হয়, বিষয়টা হচ্ছে তারা কিভাবে কোয়ালিটি এডুকেশন, তাদেরকে শিক্ষা দিয়ে বাহিরে পাঠাবে, আবার বাহির থেকে তারা দেশের ভিতরে আসবে, এই যে জায়গাটুকু করা, এটা দীর্ঘমেয়াদে এখন কিন্তু তারা বেনিফিট পাচ্ছে। এরকম পৃথিবীর প্রত্যেকটা ডেভেলপড কান্ট্রির ইতিহাস হচ্ছে শিক্ষা এবং স্বাস্থ্যকে, যেটা হচ্ছে আমরা স্ট্যান্ডার্ড ক্যাটাগরি বলি যে 5%, হয়তো বাংলাদেশ অনেকদিন দেয় নাই, কিন্তু আমি মনে করি এটা একটা যাত্রা, সেই পথে এগিয়ে। জনাব সিদ্দিকী, আপনি প্রবৃদ্ধির কথা বলছিলেন, তো যে বাজেট দেয়া হলো সেখান থেকে টার্গেট করা হয়েছে 6.5% প্রবৃদ্ধি অর্জনের, যেখানটাতে এবার 4% অর্জন হবে কিনা সেটি নিয়েও শঙ্কা আছে। তো এই লক্ষ্যমাত্রা ছোঁয়ার ক্ষেত্রে কতটুকু যুক্তিকতা আপনি দেখছেন? দেখেন, স্বপ্নটা ভালো, কিন্তু বাস্তবতার নিরিখে অনেকটাই চ্যালেঞ্জিং। কারণ আপনি অলরেডি বিবিএস গত 3 দিন আগে পরিসংখ্যানে বলেছে যে তারা 4.04% মতো প্রবৃদ্ধি অর্জন করবে, যেটা ভাবা হয়েছিল যে 3.97-এর চেয়ে কম হবে। কারণ আমাদের উন্নয়ন সহযোগী যারা, তারা কিন্তু কেউ 3%-এর উপরে যেতে চায় না, মানে 4%-এর কাছাকাছিও, কিন্তু 4%-এর কাছাকাছিও কিন্তু যেতে চায়। সেটাই বলছি যে ওই প্রেডিকশন থেকে দেখা গিয়েছে যে বাংলাদেশ, তারপরে কারণ বাংলাদেশের প্রবৃদ্ধিটা অনেকটাই মিরাকেল এই সেন্সে যে একটা দেশে যখন দেখেন দীর্ঘদিন যাবত আমরা স্টক অফ নেট এডিশন টু ক্যাপিটাল স্টক, যে পুঁজির মধ্যে আরো নতুন কি যোগ হলো যেটা বিনিয়োগ, সেটার স্থবিরতা দেখতে পাই। কিন্তু তারপরেও দেখেন কোভিড কনটেক্সট, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, তারপরেও আমরা 4%, 5.2% পর্যন্ত প্রবৃদ্ধি অর্জন করেছি। অতএব একটা দেশের ভিতরে অনেক কিছু ইনফরমালি যে সেক্টরটা, সেটার একটা বড় কন্ট্রিবিউশন আমরা পাই, যেটা কাগজে কলমে রিফ্লেক্ট হচ্ছে না, কিন্তু অর্থনীতির ভিতরে কাজ করছে, যে কারণে প্রবৃদ্ধি বৈশ্বিক যে ফোরকাস্টিং করা হয় তার থেকে দেখবেন বাংলাদেশ একটু ভালো করে। তার পিছনে হচ্ছে ইনফরমাল সেক্টরের একটা বড় কন্ট্রিবিউশন থাকে। এই ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে এখন 4 থেকে, আমি যদি 4-এও ধরি, সেখান থেকে 6.5% প্রবৃদ্ধি এক বছরে, সেটা চ্যালেঞ্জিং ইন এ সেন্স। সরকার যে ধার করবে যে সোর্সগুলা মাথায় রেখেছে, সেগুলা যদি বিবেচনায় নেই, বর্তমান এক্সিস্টিং যে পলিসি রেট রয়েছে 10%-এর মতো, সেটা যদি মাথায় নেই এবং বিনিয়োগের সার্বিক অবস্থা যদি বিবেচনা করি, তার সাথে আমি যদি মূল্যস্ফীতির কথা চিন্তা করি যে 9.42% মূল্যস্ফীতিতে দেশের বিনিয়োগকারীরা যেরকম বিনিয়োগ করতে নিরুৎসাহিত হয়, এই জন্য বিদেশি বিনিয়োগ অ্যাট্রাক্ট করাটাও খুব কঠিন হয়। তবে একটু আশাবাদ, যেমন আমি যদি বর্তমান প্রধানমন্ত্রীর যে সম্ভাব্য সফর চিন্তা করেন, সেই দিক থেকে একটা আশাবাদ হচ্ছে মালয়েশিয়া এবং চায়না। দেখেন, জিনিসটা হচ্ছে হিউম্যান ক্যাপিটালের কথা যদি চিন্তা করি, আমরা যতটুকু এক্সপোর্ট করি, অর্থাৎ আমরা সেই জায়গায় 9 লাখের মতো মানুষ কিন্তু মালয়েশিয়া আছে, অত একটা বড় বাজার। এবং আরেকটা জায়গা হচ্ছে তাদের এখন এক ধরনের ডিমান্ড ক্রিয়েশন হয়েছে, অতএব সেই জায়গাটাকে যদি আমরা ক্যাচ করতে পারি। সেকেন্ড, এই বর্তমান বিশ্বে যদি আপনি চিন্তা করেন কোন উন্নত রাষ্ট্র বাংলাদেশের প্রতি একটা পজিটিভ ভাইব আছে, যেটা বাংলাদেশে বিনিয়োগ করতে সহায়ক ভূমিকা রাখে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি প্রথমেই রাখবেন চীন। তাদের উৎসাহ অনেক বেশি দেখা গিয়েছে অন্যান্য রাষ্ট্রের তুলনার চেয়ে। অতএব চীন সফর
বৈদেশিক বিনিয়োগ আমি বলছি মূল্যস্ফীতির জন্য হুমকি স্বরূপ। এই ক্ষেত্রে যে আপনাকে সাহায্য করতে চায় সে যদি সত্যিকার অর্থেই বিনিয়োগে আসে, বিনিয়োগ হয় এবং বিনিয়োগের মাধ্যমেই প্রবৃদ্ধি অর্জনের মাধ্যমে যদি ভবিষ্যতে মূল্যস্ফীতি সত্যিই কমাতে পারে, তাহলে 7.5% নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। তাহলে দেখেন দুই দিক থেকে বেনিফিট। এক হচ্ছে সরকার এই মুহূর্তে 60টি নিত্য প্রয়োজনীয় জিনিসের কথা ও সোর্স ট্যাক্স কাটছে, আরেক দিক দিয়ে এডিশনাল অ্যাডভান্টেজ হচ্ছে আমি 9% মূল্যস্ফীতিতে আছি, আমার যদি 7.5% আসে তাহলে সেটা অনেকটা কিন্তু আপনাকে নিস্তার দিবে। অতএব দুই দিক থেকে যদি স্বস্তিটাকে নিশ্চিত করতে পারে শক্ত হাতে, দৃঢ়তার সাথে, তাহলে আমি মনে করি অনেকটাই স্বস্তিদায়ক হবে। ধন্যবাদ জনাব ডক্টর সাদাত হোসেন সিদ্দিকী আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে। শেষ করবার আগে জানিয়ে রাখছি, দেশ টেলিভিশনের ব্যবসা বাণিজ্য বিষয়ক এই আলোচনা অনুষ্ঠান বিজনেস টাইমস সপ্তাহে শনি থেকে বৃহস্পতি একই সময়ে সরাসরি সম্প্রচার হয়ে থাকে। আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি সুলতান মাহমুদ। আল্লাহ হাফেজ।